বাংলাদেশের চলমান সংকট নিয়ে সম্প্রতি কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের চলমান পরিস্থিতি ও সংকট মোকাবেলায় রাজনৈতিক নেতাসহ দেশবাসীকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। সেনাপ্রধানের এই বক্তব্য গুরুত্ব আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছবি করা। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। সেখানেই শেখ হাসিনা মোদী সরকারের ভারতে বসেই খেল দেখিয়ে দিয়েছে। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে দেখছেন স্ট্যাটাস দেখছেন ভাই, যখন নাকি আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকার তিনি যখন নাকি ভাষণ দেন তখন এই ধরনের একটা স্ট্যাটাস মারে। স্ট্যাটাসের ভাষা দেখছেন? হ্যাঁ, আমি আসলে বিষয়টা বা এই সমীকরণটা মিলে অনেক কষ্ট হয়েছে আমার। বৈষম্য বিরোধী আন্দোলন আসলে কি এটা বৈষম্য বিরোধী, নাকি এটার মধ্যে বৈষম্য আছে? স্পষ্টত সারা বাংলাদেশের মানুষ জানে এটার মধ্যেই সবচেয়ে বড় বৈষম্য। কারণ এই আন্দোলনের পরবর্তী সময় ৩২ নাম্বার যেই হাত দিয়ে যেই হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে, তাদের হাত পা ভেঙ্গে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানতাম এমন কিছুই হবে, লাথো কা ভূত বাতো সে নেহি মানতা, মানে যে যেমন তারা ঠিক ওইভাবেই শিক্ষা দিতে হয়। এইবারের এই বিষয়টাকে আর হালকা নেয় নাই। 24 ঘন্টা না বেরোতেই কঠিন ভাবে রেগে গিয়ে এবার সেনাপ্রধান কিন্তু কঠিন হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছেন, যা আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন। এদিকে আবার জনগণ বলতেছে ডক্টর ইউনূস সরকার দেশ চালাতে পারছে না, ডক্টর ইউনূস সরকার দেশ চালাতে ব্যর্থ। তাহলে কি এবার ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করছে আর দেশে আসতেছে শেখ হাসিনা? এমন কিন্তু প্রশ্ন শোনা যাচ্ছে অনেকের মুখ থেকেই। যাই হোক বন্ধুরা, ডক্টর ইউনূস ও সেনাপ্রধানের বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই ধারাবাহিকলি তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। যাই হোক বন্ধুরা, সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের মধ্যে মূলত কি চলতেছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক এবং সেনাবাহিনী প্রধান বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন। যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত এই মুহূর্তে এবং একটা বিপ্লবোত্তর সরকার যখন এই মুহূর্তে রয়েছে, যে সরকার বলা যায় তার সাংবিধানিক ভিত্তি বা অনেক কিছু নিয়ে নানান ধরনের প্রশ্নের মুখে রয়েছে, ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান কি বলছেন, কি ধরনের বক্তব্য তিনি রাখছেন, তার চোখের এক্সপ্রেশন কি, তার বলার ভঙ্গিমা কেমন, তার ভয়েসের ওঠানামা কখন কিভাবে তিনি করছেন এবং সমসাময়িক যে রাজনৈতিক নানান সমস্যাগুলো নিয়ে তার বক্তব্য কিরকম ভাবে তিনি দিচ্ছেন, এই সব কিছু কিন্তু সামগ্রিক রাজনীতি বা দেশের পরিস্থিতি বা ক্ষমতার পালাবদলের অনেক কিছুই নির্ভর করে বা গুরুত্ব বহন করে সেনাপ্রধানের বক্তব্য। ঠিক একই রকম ভাবে গতকালকে যখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যখন তিনি বক্তৃতা করলেন সেনা শহীদ দিবসে, এবং সেখানে তার বক্তৃতায় তিনি এমন এমন বিষয়ের অবতারণা করেছেন, এমন এমন বিষয় তিনি বলেছেন অকপটে, এবং কিছু কিছু বিষয়ের এতবার তিনি পুনরাবৃত্তি করলেন, সেই বিষয়গুলো আসলে খুব আলোচনার জন্ম দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, যেমন ভাবে একই রকম ভাবে রাজনৈতিক অঙ্গনেও। এবং গতকালকে আমি একটি ভিডিওতে বলেছিলাম এবং দেখেছি যে এর পরবর্তীতে সবাই অনেকটা একই রকম ভাবে বলছেন যে সেনাবাহিনী প্রধান আমাদের দেশের প্রধান এখন যিনি রয়েছেন, প্রধান উপদেষ্টা, আমাদের নোবেল বিজয়ী একমাত্র অর্থনীতিবিদ এবং বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্যাটাগরি নোবেল, যেটি পিস প্রাইজ, সেটি জয়ী আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তিনি যখন ডক্টর ইউনূস হিসেবে তিনি সম্বোধন করলেন, তিনি বেশ কয়েকবার, দেখেন আমরা ধরেন বিরোধী যে পক্ষ, একেবারে বিরোধী পক্ষ,
ধরুন শেখ হাসিনার বিরোধী পক্ষ বেগম খালেদা জিয়া, ঠিক আছে? এখন এই দুই পক্ষ যখন এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে কথা বলতো আগে, আপনারা দেখবেন যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার পুরো নাম ধরে বলতেন না, প্রধানমন্ত্রী তো বলতেনই না, তিনি হাসিনা বলে সম্বোধন করতেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও হাসিনা বলে সম্বোধন করেন। কেন করেন? কারণ তাদের মধ্যে তীব্র বিরোধ রয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে নিঃশেষ করে দিচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে একেবারে দাবিয়ে রাখছে রাজনীতির ময়দানে মাথা চাড়া করে উঠতে দিচ্ছে না। ঠিক একই রকম ভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যখন বেগম খালেদা জিয়াকে সম্বোধন করতেন, তিনি পুরো নামটা তিনি বলতেন না। এমনকি শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার নামটাও উচ্চারণ করতেন না। তিনি সাংকেতিক ভাবে বোঝাতেন যে তিনি মূলত বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি কথা বলছেন, এবং বেশিরভাগ সময় তিনি উনি শব্দটি উচ্চারণ করতেন, যে বা তিনি, উনি, এমন। তিনি পুরো নামটাও তিনি খুব একটা বলতেন না। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তিনি যখন কথা বলতেন, তখন তিনি আরো নোংরাভাবে আক্রমণ করতেন, এবং এটা দুই পক্ষকে আমরা দেখেছি একই রকম ভাবে আক্রমণ করতে। এখন কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে। রাজনৈতিক শিষ্টাচার যেমন রয়েছে, একই রকম ভাবে সাংবিধানিক কিছু পদ রয়েছে। কারণ যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাকে পছন্দ করি বা না করি, আপনি তাকে পছন্দ করেন বা না করেন, বা তাকে পছন্দ করলেও অপছন্দ করলেও, তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তাকে সেই হিসেবেই সম্বোধন করতে হবে। এবং সেটা ধরেন সংসদের কথা যদি বলি, সংসদে তো ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন, বা অনেকেই বিএনপির লোকজনও তো ছিল। তারা যখন সংসদে কথা বলতেন, তখন কি তারা শেখ হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করতেন বা প্রধানমন্ত্রী বলতেন? কিন্তু তখন এটাই স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তৃতায়। এবং সেখানে তিনি দেশের নানান বিষয় নিয়ে তিনি কথা বললেন, এবং তিনি 7 মাসে যথেষ্ট হয়েছে এমন একটা শব্দ তিনি ব্যবহার করলেন, যেটা 5ই আগস্ট পরবর্তী বর্তমান সময় অবধি, যে মাঝখানে যে 7 মাস চলছে এখন, এখানেও যথেষ্ট হয়েছে এমনটাও তিনি বলেছেন। একই রকম ভাবে তিনি নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন, যদিও আগেও তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি 18 মাস সময় দেবেন। দেখেন, তিনি সময় দেবেন এটা তিনি বলেন কেন? সময় দেয়ার বা সাপোর্ট দেয়ার একটা হচ্ছে আমি সহায়তা করব, আবারটা হচ্ছে সময় দেব। সময় দেয়ার তাহলে এখতিয়ার কি আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের কাছে? তার মানে এখানে নিশ্চয়ই খুব একটা দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্দ্বটা যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, এবং বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে হাসিনা বিরোধীদের এক পক্ষের তীব্র আলোচনা সমালোচনা এটি, হাসিনা সরকারের সহায়তা করা হয়েছে বাংলাদেশের মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার জন্য, এবং বর্তমান হাসিনা বিরোধী সরকারের এই সময়টুকুতে এসে এই মামলাটার বিচারিক প্রক্রিয়া, বিচার কাজ নিয়ে যারা দণ্ডিত তাদের মুক্তি নিয়ে নানান ধরনের আলোচনা চলছে, আপনারা জানেন। ওয়াকারুজ্জামান সাহেব এই বিষয়টা সুস্পষ্ট করে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যেটা বিডিআর সদস্যরাই 57 জন সেনা অফিসারকে খুন করেছে, এখানে কোনো বাট কিংবা ইফ নাই। তিনি এটা বলেছেন, কোনো যদি কিন্তু নাই, এটা ফুল স্টপ। এবং এটা বলা যায় একেবারে ডিরেক্ট একটা সাইন যে এটা নিয়ে আর নাড়াচাড়া করা উচিত হবে না, এবং বা উচিত হবে না সেটাও না, তার সাইনটা, তার বলার ভয়েস, ভঙ্গিমা, সবকিছুতে মনে হচ্ছিল যে তার কথাই মানতে হবে। এবং এই যে রাজনৈতিক দলাদলি হানাহানি চলছে, এবং সেটা এমন নয় যে শুধুমাত্র
বিএনপি জামাতের হানাহানি, তারা বলা যায় মুখে মুখে তারা কথা বলছে, কিন্তু হানাহানিটা মূলত হচ্ছে যে আওয়ামী বিরোধী শক্তি আর আওয়ামী শক্তির এই দুই পক্ষের মধ্যে, এবং এটাকেও তিনি অ্যাড্রেস করেছেন। আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তিনি নাম ধরে রেখেছেন। সাংবিধানিক পদে রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সেনাবাহিনী প্রধান, তিনি ডক্টর ইউনূস বলে সম্বোধন করেছেন, যেটা সবার নজর কেড়েছে। কারণ এখানে পুরো নামটা তিনি বলেননি। ডক্টর ইউনূস নন তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে চেনে, ডক্টর ইউনূস নামে নয়। এবং আপনি আমাকে শুধু আমার একটা নাম ধরে, যদি আপনি সম্মানের কথা বলেন, মানুষ একটা নাম ধরে কখন ডাকে? বন্ধু মহলে ডাকতে পারে, শুধু একটা সিঙ্গেল নাম ধরে ডাকতে পারে বন্ধু মহলে, কিন্তু গতকালকের এই বক্তৃতা বন্ধুত্ব সুলভ বক্তৃতা নিশ্চয়ই নয়। এবং আপনাদের অন্দরমহলের যে বক্তৃতা, অন্দরমহলের আড্ডার কোনো সম্বোধনও ছিল না, এটা পাবলিক প্ল্যাটফর্মে তিনি কথা বলছেন জাতীয় নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা শব্দটি উচ্চারণ করেননি, মাননীয় শব্দটি উচ্চারণ করেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পুরো নাম তিনি উচ্চারণ করেননি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এটা বলেননি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলেননি, তিনি বলেছেন শুধুমাত্র ডক্টর ইউনূস। কেন? এই চিন্তা, এই ভাবনা, এই দ্বিধা, এই দ্বন্দ্ব কেন? সেনাবাহিনী প্রধান উপদেষ্টার পুরো নাম বলেননি, তাকে প্রধান উপদেষ্টা বলে সম্বোধন করেননি। এই যে বিভ্রান্তিটুকু, এটি নতুন করে রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের বিভ্রান্তি তৈরি করছে, এবং সেটা অনেকেই উপসংহারে চলে গিয়েছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দা কুমড়ো সম্পর্ক চলছে, বা পর্দার অন্তরালে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমরা আমজনতা, একেবারে সাধারণ মানুষ, আমরা সেটা বুঝতে পারছি না। বা রাজনৈতিক পালাবদলের কি এমন কোনো খেলা চলছে যেটার ইশারা দিয়েছেন আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, এবং তিনি বারংবার একটা জিনিস তিনি বারংবার বলে বিষয় সেনাপ্রধানের বক্তব্য, সেনাপ্রধানের কাজ। আমি এই মুহূর্তে কথা বলতে চাই যে সেনাপ্রধানের বক্তব্যে 25 তারিখ যে বক্তব্য তিনি দিয়েছিলেন, তার বক্তব্যে কারা ভয় পেলেন এবং সেনাপ্রধান কি তার কাজকর্ম শুরু করে দিলেন? এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আমি বলতে চাই, আমি যেটি বলছি যে সেনাপ্রধান বিষয়ে কথা ফুল স্টপ টানা যাচ্ছে না, কথা চলবে, কথা চলতে থাকবে। সেনাপ্রধান 25 ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে যে বক্তব্য দিয়েছিলেন, জাতিকে যে সতর্ক করে দিয়েছেন, সেই সতর্ক বার্তার ফলে সেনাপ্রধান বিরোধী শিবিরে, আওয়ামী লীগ বিরোধী শিবিরে, দেশ বিরোধী শিবিরে একটা ভীতির সঞ্চার হয়েছে, একটা ভীত কেঁপে উঠেছে। সেনাপ্রধানের দীর্ঘদিনের নীরবতায় তারা ভেবেছিল যে আমরা যা করব তাই সই, যেটি করব সেটি হবে। কিন্তু 25 তারিখের সেনাপ্রধানের বার্তায় আপনারা খেয়াল করে দেখবেন, যারা বিশেষ করে সাইবার সন্ত্রাসী, দেশ বিরোধী, দেশদ্রোহী, বিদেশে বসে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশে, বিশেষ করে প্যানিক ভট্ট, গং, তার সঙ্গে আরও আছেন, তাদের শিবিরে কিন্তু ভীতির সঞ্চার হয়েছে।
আপনারা দুই একদিনের অ্যাটিটিউড যদি তাদের খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে তারা ভয় পেয়ে গেছে। তারা বহুদূর স্বপ্ন দেখে ফেলেছিল। তাদের কেউ কেউ সরকারের উপদেষ্টা হবার স্বপ্ন দেখছিল, দেশের দায়িত্ব নেবার স্বপ্ন দেখছিল, দেশে ফিরবার জন্য লাগেজ গোছানো শুরু করে দিয়েছিল, ইত্যাদি নানান কিছু। আমি তো বলতে চাই তারা দেশে আসুন। দেশে আসা মাত্র তারা আটকে যাবেন। শুধু তাই নয়, যেটি চারিদিক দিয়ে খবর পাওয়া যাচ্ছে, তারা যেখানে যেখানে অবস্থান করছেন সেখান থেকেও তারা ধরা খেয়ে যাবেন। তেমনটাই কিন্তু শোনা যাচ্ছে, আলামত পাওয়া যাচ্ছে। কারণ বাড়াবাড়ির একটা সীমা পরিসীমা আছে। বেশি বাড়াবাড়িটাকে স্বয়ং আল্লাহ পাক পছন্দ করেন না। সেই বাড়াবাড়ি মানে একটা জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় ক্ষুদ্র স্বার্থে, একটা দেশ, একটা জাতি, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা সফলভাবে এগুচ্ছিল, নানা ব্যর্থতা আছে, নানা নেতিবাচক কর্ম আছে, কিন্তু তারপরে দীর্ঘদিন ধরে একটি রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। সেই রাষ্ট্রটাকে ব্যর্থ করবার জন্য বিদেশ থেকে বসে নানা রকম হুমকি ধামকি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছে। তারা ভাবছে যে তাদের ধরবার কোনো কেউ নেই, কিন্তু দিনটা শেষ হয়ে যাচ্ছে, যার কারণে তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। আপনি চিন্তা করুন, এই যে প্যানিক ভট্টদেরকে বাংলাদেশের কিছু মানুষ ইমাম মনে করেন, ইমাম সাহেব মনে করেন, এই মনে করা থেকেই বাংলাদেশকে ধ্বংস করবার ইমাম সাহেব নির্দেশ দেন, ধ্বংস করবার ধ্বংসযজ্ঞের ঝাঁপিয়ে পড়েন। সেই ইমামদেরকে ধ্বংস করা আল্লাহ নিজে, আল্লাহ স্বয়ং ধ্বংস করবেন, সময়টা মনে হয় ঘনিয়ে এসছে, সেটি মনে হচ্ছে। তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে ইতোমধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান যে জাতিকে সতর্ক করে দিলেন, এনাফ বললেন, আপনারা থামুন, সেনাপ্রধান কি কাজ শুরু করেছেন? খানিকটা কাজ শুরু হয়ে গেছে। আমি বৃহস্পতিবারে কথা বলছি আপনাদের সঙ্গে, যেই মুহূর্তে বুধবারে একটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে। আমাদের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার, এই মুহূর্তে সর্ববৃহৎ আর্থিক বাজেটের কাজ যে হচ্ছে রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের, সেই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ান পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক বাংলাদেশ সফর করতে এসেছেন। এই রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লেখাসেভ, তিনি বুধবার বাংলাদেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কারো সাথে সাক্ষাৎ করবার আগে প্রথম সাক্ষাৎটি করেছেন সেনা প্রধানের সঙ্গে। আমি যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী বলি, সেনা প্রধান অনেক নিচের দিকে অবস্থান, কিন্তু আমি বারবারই বলি, বাংলাদেশে এই মুহূর্তে সেনা প্রধান যেদিকে আঙ্গুলে নির্দেশ করবেন, ক্ষমতা কিন্তু সেদিকে হেলে পড়বে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি যত নিচে হন না কেন, 1 নম্বর রাষ্ট্রপতি, 2 নম্বর প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা তো কোনো সংবিধানে পদ নেই, কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত একজন ভারপ্রাপ্ত আছেন, নাম তার প্রধান উপদেষ্টা। এই মহাপরিচালক অ্যালেক্সি লেখাসেভ প্রথম সাক্ষাৎ করেছেন সেনা প্রধানের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে নয়। কিন্তু গতকাল দিনের প্রথমার্ধে সাক্ষাৎ করেছেন সেনা প্রধানের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূত সহ। বিকেলবেলা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই সাক্ষাৎটি কিসের আলামত বহন করে? 25 ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন,
আপনারা এবার থামেন। এক প্রকার দায়িত্ব নেবার মতো ইঙ্গিত দিয়েছিলেন সেনাপ্রধান। তাহলে কি বলবো, বিশ্ব কি সেনাপ্রধানের দিকেই ঝুঁকে পড়েছেন? সেনাপ্রধানের সঙ্গেই কি আগে কথা বলতে চাইছেন সবাই? সরকার প্রধানের সঙ্গে আগে কথা বলছেন না, ভারপ্রাপ্ত সরকার প্রধান আগে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারপরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন। বিষয়টি কেমন নয়? কাজেই কেমন নয় এটি সঠিক, কারণ সরকার প্রধান একজন ভারপ্রাপ্ত যে কোনোভাবে ঘটনাক্রমে দায়িত্বপ্রাপ্ত, তিনি সেই সরকার প্রধানের সেই মর্যাদার আসনটি, সেই মর্যাদার জায়গাটি ধরে রাখতে পারেননি। তিনি আগাগোড়াই একটি ব্যানানা ট্রি টাইপ, কিন্তু এখন তিনি অনেক বেশি ব্যানানা ট্রি হয়ে উঠেছেন। সেই জায়গা থেকে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বা সামনে আসছেন। আমি সেনাপ্রধান নিয়ে বারবার বলতে চাই, আমি সেনাপ্রধানের সঙ্গে আছি, আমার ভয়েস সেনাপ্রধানের সঙ্গে থাকবে। কারণ হচ্ছে, এবং আওয়ামীপন্থী এবং বাংলাদেশপন্থী, স্বাধীনতাপন্থী, মুক্তিযুদ্ধপন্থী সবাইকে আমি বলবো যে সেনাপ্রধানকে সমর্থন করুন, সেনাপ্রধানের সাথে থাকুন। কেন থাকুন? আমি নিজেও অনেক ভুল বোঝাবুঝি ছিল, এখনো কিছুটা ধোঁয়াশা আছে। সেনাপ্রধানের প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশের পক্ষে, তিনি স্বাধীনতার পক্ষে, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে। কারণ গত 6 মাস 7 মাসে এমন কিছু ঘটনা ঘটেছে আমার মুক্তিযুদ্ধ নিয়ে, আমার বঙ্গবন্ধু নিয়ে, যেগুলোতে কোনো আপোষ চলে না। সেই জায়গায় আঘাত আনা হয়েছে, যার কারণে এখনো আমি সেনাপ্রধানকে দায় দিতে চাই, কিন্তু তারপরেও তার উপরেই ভরসা রাখতে চাই। কেন রাখতে চাই? আমি এই জন্যই ভরসা রাখতে চাই, তিনি আসলে পারেননি বিগত 6-7 মাসে অনেক কিছু করতে। নানান ষড়যন্ত্রের তাকে নিয়ে হয়েছে, এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও তাকে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। যে ইউনূসকে সেনাপ্রধান, যে ইউনূসের সরকার সেনাপ্রধান নিজে তত্ত্বাবধান করে গঠন করে দিলেন, 5 আগস্ট বিকেলে তিনি বললেন আমি দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ তিনি সরাসরি অপারেটিং বস হননি। তিনি দায়িত্ব নিয়ে একজনকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সেই দায়িত্ব সঠিকভাবে পালিত হয়নি। সেই জায়গা থেকে সেনাপ্রধানও হতাশ হয়েছেন। আমি সেনাপ্রধানের পক্ষে এই জন্য, ওই যে বাংলাদেশ বিরোধী শক্তি সেনাপ্রধানের বিপক্ষে, সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে চায়, সেনাবাহিনীর সেনা সদস্যদের মধ্যে উস্কানি তৈরি করতে চায়, উস্কানি তৈরি করবার এখনো তারা চলছে। ওরা কেন সেনাপ্রধানের বিপক্ষে? কারণ ওদের পক্ষে সেনাপ্রধান নয়, বাংলাদেশের বিপক্ষে সেনাপ্রধান নয়। সেনাপ্রধান পরিস্থিতির শিকার। আমি এখনো বলতে চাই, সেনাপ্রধান বিশ্বাস করতে চাই সেনাপ্রধান পরিস্থিতির শিকার, যার কারণে আমাদের অনেক সুরক্ষা দিতে পারেননি, বাংলাদেশকে সুরক্ষা দিতে পারেননি। একদিন তিনি এই কথাও বলবেন যে আমি পারিনি, আমার এই বাধাগুলো ছিল, এই জন্যই আমি সেনাপ্রধানের পক্ষে। ওই গোষ্ঠীটি যারা বাংলাদেশ বিরোধী, জামাত, শিবির ইত্যাদি নানা পক্ষের, এমনকি ওই যে বিদেশ থেকে প্যানিক ভট্টরা, তারা সেনাপ্রধানকে সরিয়ে দেশে কি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, রাষ্ট্রপতিকে সরিয়ে তারা কি সংকট তৈরি করতে চায়, সংবিধান বাদ দিয়ে তারা কি সংকট তৈরি করতে চায়, একটা মাৎসন্যায় করতে চায়, একটা পানি ঘোলা করে সেই পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশের মানুষ, বাংলাদেশপন্থী মানুষ, মুক্তিকামী মানুষকে বুঝতে হবে এই বিষয়টি। এজন্যই সেনাপ্রধানের পক্ষে থাকতে হবে, এবং সেনাপ্রধানের পক্ষে থাকতে হবে, এবং এই দাবিটি জোরালোভাবে তুলতে হবে
সেনাপ্রধানই দায়িত্ব নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন। আমি আগের বক্তব্যে বলেছি সেটি সেনা শাসন নয়। 1990 সালে যে শাসনটি হয়েছিল, প্রধান বিচারপতি তৎকালীন শাহাবুদ্দিন আহমেদ, সেই শাহাবুদ্দিন আহমেদের যে সরকারটি হয়েছিল তেমন একটি অস্থায়ী সরকার, এবং সেটি সেনাপ্রধানের নেতৃত্বে। আমি আগের বক্তব্যে, গতকালকের বক্তব্যেও বলেছি যে তিনি 3 মাস মেয়াদী সেনা শাসন নয়। আমি কিন্তু বলছি সেনা শাসন হলে রাজনীতি করা ইত্যাদি বন্ধ হয়ে যাবে, সেটি নয়। রাজনীতি চলবে, সেনাপ্রধানের নেতৃত্বে একটি সরকার পরিচালিত হবে 3 মাস, শুধুমাত্র নির্বাচনকালীন একটি সরকার। নির্বাচন দেবেন, রাজনৈতিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, চলে যাবেন ব্যারাকে, চাকুরিতে ফিরে যাবেন সেনাপ্রধান। আমি এই দাবিটি বারবার তুলতে চাই, আপনারাও তুলুন, আপনারাও কণ্ঠ উচ্চে তুলুন, সোচ্চার হন। নইলে এই দেশকে যেভাবে কুচক্রীরা ষড়যন্ত্র করছে, এই দেশকে নিয়ে আরো লীলা খেলা খেলতে চায়, এই লীলা খেলা বন্ধ করতে হবে আপনার আমার সবার। কাজেই সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন 25 ফেব্রুয়ারি, তিনি কি কাজ শুরু করেছেন? হয়তো তিনি কাজ শুরু করছেন। আমরা সেটাই প্রত্যাশা করি যে তিনি কাজ শুরু করুন এবং স্বল্পমেয়াদী সময়ের মধ্যে একটি নির্বাচন দিন। আবারও বলতে চাই, মোহাম্মদ ইউনূসকে দিয়ে অবাধ, নিরপেক্ষ এবং সারা পৃথিবীব্যাপী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সালামু আলাইকুম। গতকালকে রাত্রে থেকে আজকের এই সকাল পর্যন্ত একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। গতকালকে ঠিক গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের সাবেক সমন্বয়কদের যৌথভাবে যে টিমটা তৈরি করা হয়েছে বা নতুন সংগঠনটা, এটা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর ঢাবির শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 24 ঘন্টা সময়ের একটা আলটিমেটাম চলে আসছে, ঢাকা ব্লকেড কর্মসূচি। অভিযোগ যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের কোনো ধরনের মূল্যায়ন করা হয়নি। গতকালকে আপনারা দেখেছেন, তবে মূল্যায়নটা হাতাহাতির মধ্যে শেষ হয় নাই। এবার এই নতুন যে দলটা তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে অলরেডি মাঠে নেমে গেছে ছাত্ররা। আপনি ভাবতে পারেন যে একদল ছাত্রদেরকে ঠেকানোর জন্য আরেক দল ছাত্র মাঠে নামছে। এটার পরিস্থিতি কোন দিকে যাবে? একটা পারিবারিক, এতদিন আমাদের মেইন রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে তারা পরিবার কেন্দ্রিক, যেমন শেখ পরিবারের সাথে যারা আছে সবাই ভালো জায়গায়, অথবা জিয়াউর রহমান পরিবারের সাথে যারা আছেন তারা ভালো জায়গায়। তো এখন এই ছাত্ররাও ওই যে মেইন ঢাবির 8-10 জন সমন্বয়ক, তারাই সব জায়গায় সব পদ পদবি, বাকি সারা বাংলাদেশ থেকে কাউকে নিচ্ছে না, প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন করছে না। প্রাইভেটের শিক্ষার্থীদের বক্তব্য, তোমাদের কয়টা প্রাণ দিছো ঢাবির, আমাদের কয়টা প্রাণ গেছে, আমাদের তো একজন লোক টার্গেট ছিল, তাকে রাখার জন্য তোমরা কেন রাখলা না? ফাইনালি এটাকে নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করে বসেছে প্রাইভেটের শিক্ষার্থীরা। প্রাইভেটের দাবি যে তাদের গতকালকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। যদি দাবি পূরণ না হয় তাহলে শুক্রবার ঢাকা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন আপনার বৈষম্য বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আছেন নাঈম আবেদিন এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক MJH মঞ্জু। রাত 11টার দিকে তারা আপনার এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, প্রাইভেটের রক্ত মারিয়ে তারা এই ছাত্র সংগঠন করছে। প্রাইভেটের রক্তের উপর দাঁড়াইয়া সবগুলা উপদেষ্টা হয়েছে, সকল ধরনের সুযোগ সুবিধা নিছে। প্রাইভেটের রক্তের উপর এই দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু নেতৃত্বে কেন প্রাইভেটকে বঞ্চিত রাখা হয়েছে? আমরাও মনে করি এই সমন্বয়ক সিন্ডিকেট ভাঙা দরকার। সারা বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটি, স্কুল, কলেজে যারাই আহত হয়েছে, নিহত হয়েছে, এই পরিবারগুলা গতকালকেও রাস্তার মধ্যে চিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছে।
কেন ভাই? কারণ এদের চিকিৎসাও নাই, মূল্যায়নও নাই। আর প্রাইভেট যদি রাস্তায় না নামতো, এই নাহিদ আর চিফ সার্জিস্টরা ডিবি হারুনের বাটে বইরা আয়নাঘরে বন্দি থাকতে হইতো। কারণ তৎকালীন প্রেক্ষাপটে আন্দোলনের মোড়টা ঘুরাই দিয়েছিল প্রাইভেট। এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো রকম সুযোগ নেই। ছাত্রদের বক্তব্য, আজকে নতুন ছাত্র সংগঠন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল, মাদ্রাসা, 7 কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে রাখে নাই। তারা আমাদের বাদ রাখলে ঢাকা ব্লকেট করে দিব, কোনো দল কিছুই হইতে দিব না। হামলার বিচারের দাবিতে তাদের বক্তব্য, যদি সুরাহা না হয়, হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, 28শে ফেব্রুয়ারি ঢাকা ব্লকেট। এখন এই যে বক্তব্য যে আমাদের কোথাও কোনো মূল্যায়ন নাই, আমরা এগুলো দাবিও করে নেই, কিন্তু এখন যেহেতু একটা ছাত্র সংগঠন হয়েছে, প্রাইভেটকে কেন বঞ্চিত করা হলো? মূল কেন্দ্রীয় কমিটি, তুই যে বললাম সমন্বয়ক সিন্ডিকেটের কবলে এখন বাংলাদেশ। এরাই উপদেষ্টা, এরাই সমন্বয়ক, এরাই জাতীয় নাগরিক কমিটির বাপ মা, এরাই বৈষম্য বিরোধীদের বাপ মা, আবার এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরাই বাপ মা। সো এদের বাইরে এখানে কাউ কিন্তু ঢুকার সুযোগ হচ্ছে না, যার কারণে ছাত্রদের বক্তব্য যথেষ্ট যৌক্তিক। আমরা মনে করি এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এখানে মূল কেন্দ্রীয় কমিটিতে 6 জনের মধ্যে 3 জন থাকা উচিত প্রাইভেট, আর 3 জন ঢাকা ভার্সিটি সহ থাকুক। তারা সব কিছু তাদের কন্ট্রোলে নিয়ে যাচ্ছে। ওই হান্নান মাসুদ বলতেছে আপনারা ধৈর্য ধরেন। কেডা বেড়া তুই কে? কেন তুমি বলতে হবে ধৈর্য ধরেন? তোমরা বাবা মা হয়ে গেছো আর বাকিরা সবাই ধনচা। এগুলাতে কি হবে? তোমরা নিজেরাই একদিন বিপদে পড়ে যাবা। মনে রাখো, বিভাজনের জায়গাটা তোমরা তৈরি করতেছো, বৈষম্যের জায়গাটা তোমরা তৈরি করতেছো। ইভেন তোমরা এক ধরনের স্বৈরাচারী মেন্টালিটিতে হাঁটতেছো। এটা নিয়ে কথা কিন্তু এই লেভেলে চলে আসছে। কেন? যে তোমরা কারো সিদ্ধান্ত শোনো না, তোমাদের সিন্ডিকেটের বাইরে কাউকে তোমরা এই পদ পদবি কমিটিতে রাখতেছো না। জাস্টিফাই করো, রাখো, সুন্দরভাবে মিলামিশা করো, দেন তোমরা টিকা থাকবো। ঐক্য না থাকলে কেউই টিকবা না। বিভাজনটা কিন্তু শুরু করে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার পরে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ফুল ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু শিখতে পারছেন, অনেকে অনেক কিছু জানতে পারছেন ইতিমধ্যেই। সেই সাথে আরও অনেকেই জানতে পারছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে মোড় দিচ্ছে। প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা করে মোড় দিতেছে। সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে বাংলাদেশের মূল কাহিনী কি। যদিও একদিকে দেখা যায় সেনাপ্রধান বক্তব্য দিচ্ছে এবং কঠিন হুঁশিয়ারি সতর্কবার্তা দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা কালকে শুনতে পেয়েছেন সেনাপ্রধান কিন্তু কঠিন হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছিলেন। সেই সাথে আবারও দেখা গেছে তার পরপরই সেনাপ্রধান আরেকটি বক্তব্য দেয়। আজকে সম্ভবত সেই বক্তব্য তিনি বলেছে সেনাবাহিনীদেরকে রেডি হতে বলছে। তো বন্ধুরা, সেনাবাহিনী যদি একবার দেশে রেডি হয়ে যায় এবং দেশ যদি একবার সেনাবাহিনীর হাতে চলে যায়, তাহলে কিন্তু দেশটা সোজা করা সম্ভব। ডক্টর ইউনূস সরকার খুব একটা দেশ চালাতে পারছে না বলে এটা মনে করতেছে অনেকেই, বা অনেকেই বলতেছে ডক্টর ইউনূস সরকার দেশে আসার পরেই, মানে সরকার হওয়ার পরেই নাকি দেশে খুন, ঘুষ, ধর্ষণ, আহাজানি দিন দিন বেড়েই চলছে। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আমি বেশি কথা বাড়াতে চাই না। এই কথা আমি বেশি বাড়াতে চাই, ভিডিওটা আরও লং হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকের বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।